উল্টা দিকে ছিল আরো অনেক অফিসার, যেটা দেখা যাচ্ছে না, কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বলল যে অন্ধকার করে দাও। তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল, ওইটা দিয়ে আমরা সব লাইটগুলো কিন্তু ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো, যেন কেউ এসে ভেতরে দেখতে না পায়। তো ডিজিকে আমরা, এটা একটু জানা আপনাদের উচিত, ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াইছিলাম। এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকিটকি শুনতেছে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আসতেছে, যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে, কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে। এটা কিন্তু ওই ওয়াকিটকির মাধ্যমে আমরা শুনলাম। এটা আমি আবার ডিওপিকে ডেকে এনে বললাম, স্যার দেখেন শুনেন এটা কি হচ্ছে। এই যে কেন্দ্রীয় সুবিধা মেজরের কথাটা আসলো না, নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের সাথেই ছিলেন। একটু বলে রাখি, উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে 5 মাস দেরি লাগছে তাকে শহীদ ঘোষণা করার জন্য। আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতি ক্রমে, ডিজির অনুমতি ক্রমেই সে বাইরে যায়। এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। সাথে জাইরিও গিয়েছিল, জাইরি যেহেতু ওই পাশেই ছিল, ও বোধহয় চলে গেছিল। আমি বারবার বলতেছিলাম, কিন্তু ওই সময় যে ডিজি জেনারেল মইনুল ইসলাম ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিলেন। আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে, তাকে এই শহীদের মধ্যেই আনতে হবে তাকে। তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের 5টার সময় একটা মিটিং হতো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো, যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজের দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয়, তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা। তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই, যে বিবৃতিটি আবার আমাদের মিডিয়া হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইটাকে প্রসেস করে আনতে আনতেই 5 মাস দেরি হয়েছে। আমি জাস্ট হান্নানের সুবিধার জন্য বললাম, এই কারণে হয়েছে, কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না। কারণ উনি ছিলেন, আমি আমার চোখে দেখা, উনি আমাদের সাথেই ছিলেন। এই কারণে আমি তখন ইচ্ছাকৃতভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই সময় আপনার দিদি যখন বসে আছে, এর মধ্যে দিদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো, আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এইখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বললো যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। দিদি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওটিকে বললেন অস্ত্রটার কাছ থেকে নিয়ে নাও। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না, কাউকে গুলি করবে না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় কর্নেলের কাছ থেকে। এর মধ্যে আমি কথা বললাম ডিএম এর সাথে, অনেকের সাথে কথা বলা হলো। গুলজার কথা বললো, সব গুলজার অবশ্য আগে বলেছে, গুলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না। এর মধ্যে দেখলাম যে অপরদিকে যারা আছে অফিসাররা, তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো, স্যার ওইদিকে ওরা বোধ হয় সারেন্ডার করছে, ওদের যদি কোনো আপনার মেসেজ আছে। তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে যাও, আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। পরে শুনছি, মানে ইয়ার পরে, যেটা ওই সময় বুঝতে পারিনি আমরা। তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে।
এর মধ্যে দেখলাম যে মাজারের ক্যাপ্টেন মাজার জেনারেল শাকিলের এডিসি ছিল, ও আমার পাশেই দাঁড়ানো ছিল। তো ও কাঁদতেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঁদছো কেন? বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে। কি অ্যাটাক করছে? বলে স্যার বিডিআর। তো আমি ভাবছি ওনার পাশে তো গার্ড আছে, গার্ডটা কই? বলে স্যার গার্ড পালাইছে। তো বললাম যে ম্যাডাম কই? বলে ম্যাডাম রুমে আছে। তো দিদি কিন্তু এই কথাগুলো শুনছে, দিদি কিন্তু উনি পাশেই বসা, একদম পাশে। দিদি আমাদের জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে। তো আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাজের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে। তখন দিদি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে? তো মাথার আবার রিপিট করলো। তো উনিও মাদারকে বললেন বলো যে টয়লেটের মধ্যে বন্ধ করে থাকবে। উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই, ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই। এর মধ্যে তো দিদি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করেন কি সেনাবাহিনী আসছে? আমরা বললাম না, সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই। এর মধ্যে কিন্তু যত লেভেলে যার যার লেভেল, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল। কোনো জায়গা থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে, এর তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নাই, তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল। এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেলল, দরবার হলটা। দরবার হল দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো। তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল। তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে যদিও গুলিগুলো, আমরা তো উইংসে ছিলাম, আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল। তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চাওয়া যায় বাঁচার জন্য, সবাই চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমরা কিন্তু উই ট্রাইড আওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য। তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন, তো ডিজির একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম। তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন? তোমরা মৃত্যুর জন্য তো ভয় করছো কেন? মরতে তো একদিন হবেই, তো তোমরা ভয় পাচ্ছ কেন? তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে। এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে, এবং আমরা যেদিকে আছে সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখনো বিডিআরে গেলে ওই দাগ দেখবেন, দুইটা উত্তরের দিকে 4টা গুলি, দুটোর পাশে গুলিগুলো আছে। এর সাথে সামনে আগায় যে বললো এবারে তুই ফায়ার করতেছিস কেন? পরে নাম শুনছে বলে সিপাহি সেলিম ছিল, বলে যে আসছে সেলিম ছিল। যা তারপর সে ওখান থেকে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন, ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মুখে রেখে আমরা একটু গোল কার করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, এবং কি ডিজি প্রথমে দাঁড়ালো। ডিজি কিন্তু সবাই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিজি, এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রিটি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম। আর সৈনিক আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলা দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে। অনেকে ওরা ছিল বেশ দূরে, এবং তাদের হাতে অস্ত্র ছিল, এবং সব আমাদের দিকে তাক করা ছিল, যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবে। তো ধরার কোনো স্কোপ ছিল না, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ
স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলবো। এর মধ্যে সম্ভবত এনসাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেননি। ওইখানে ওই সময় এনসাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই মিডিয়ার দূর থেকে দেখে ফেলে, যে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কেউ গুলি করে নাই। আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোর পর একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টা গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে নেই। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে দিকে ছিল, ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আমরা পারছে চলে গেল। ওই সময় একটা বুলেট সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোয়েস্ট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচন্ড জোরে লাগলো, লাগার আমি হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে। আমি হাতে দেখলাম যে না, এটা ভেতরে ঢুকে নেই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই চিন্তা বাদ দিয়ে আমিও সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকালে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনের পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা ওয়াল ছিল বুক লেভেলের। আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে, ওইটার পাশে দিয়ে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে না, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম, তাদেরকে সবাই বুঝে ওই সময় ওই গোলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লানি, কাজ চিল্লানি আমি বুঝতে পারছিলাম, সবাই বলে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কারণ ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভেতর ঢুকে যাই। টয়লেটের ভেতর ঢুকে আমি কমোটের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে। এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিপি মেরে ফেলছে, ডিডিজিকে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে, সৈনিকরা ঢুকছে। ঢুকে হঠাৎ তারা টয়লেটটা তো বন্ধ, দেখতো ভেতরে কেউ আছে কিনা। আপনার দেখুন দরবার হলের টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, যে বলে ভেতরে তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, তো বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না।
অনেক অনুযায়ী বিরোধ করেছে। যাই হোক, ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো টয়লেটের পাশে বসে, আর টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটাই টয়লেট মানে ওই কমোডের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে। আমি যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যেন গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে যে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানি ছেটে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। ওই পাটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল, ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো। পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারিনি। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তে করে উপরে তুলে আমি উঠে, ওটা ছোটখাটো ছিল, ওকে আমি এমন ভাবে চাপতে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে মেরেই ফেলবে, অন্তত একটাকে নিয়ে বলি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম, যে ওকে চেপেই মেরে ফেলবো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছে সৈনিকটা, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন, আপনাকে মারবো না। এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো 2 জন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দিন, আমি তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলো 2 পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাবো। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো, বেরোয় আসেন বলে আমাকে হাত করে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েই টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে দিদিকে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল, যখন ওনাকে মাথাখানে পড়লো। আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়াইছি তার নিচেই পড়ে আছে। ওখানে ডেড বডি ছিল, মুশকিলের ডেড বডি ছিল, আরো আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই নেই, এখনো মরে নেই, কেন মার। যে আমরা বললো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাবো। কেন বলতেছিল আমি কিছুই জানি না।
তখন আমাকে পিছনে এই দিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে, করে আমি চিনতে পারলাম না এটা কারা। অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি। তো আমাকে বললো যে এই নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি। কি খুব বোর হচ্ছে? তারপরে আমি ওই দিক দিয়ে যেয়ে ওখানে আরেকটা টয়লেট ছিল, ওই টয়লেটের মধ্যে ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বেরোই দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা, একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাঘাটে নিয়ে যাবে। তো ওই কোটাঘাটের রোডটা আমি চিনি, তো আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছে। এই কিছু তো যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কে, এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে, বলে এটা অফিসার, এখনো মরে নাই, কেন মরে নাই জানি না, বাট এখানে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি, কোটাঘাটে নিয়ে যাচ্ছি। বলে না রাখ, একেই মারবো এখানে। এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললে এই কলেমা পর, তুই এখন মারবো। আমি তো দৌড় করতেছি, হঠাৎ সে বললো যে যা তোকে ছেড়ে দিলাম, জায়গা নিয়ে যা, বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না, করে আমরা যেতে যেতে দৌড়ে যাচ্ছি। ওই মাঠের মধ্যে আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে, কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ন ছিল যেটা, সেখান দিয়ে যে আমি যখন ওই রোডের মাঝে মাঝে আসছি, ওপরে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে। ওরাও সে বললো যে একে নিয়ে যাওয়া যাবে না, এই তোরা সর, ওকে গুলি করবো। ওরা যতই বলতেছে না, ওই দরবার থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায়, ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট উপর জোর, আর একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিল এই মধ্যে তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আবার আল্লাহ কাছে বলছে, আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে। আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না, আমি তো ওকে চিনতে পারছি না, যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকে বলে চলেন আপনাকে উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওইখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিস্তার, ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগে ওদের ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাড গুলো তখন শুকায় নাই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে উঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো ওদের উপরে নিয়ে যেয়ে মারবে। এর আগে ডেড বডি গুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন।
তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেলবাটির সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের হয়েছে, একদম ব্লাডের দাগগুলো সব আছে। তার মানে ওখানেই কোন অফিসার ছিল, তাকে মারছে, মেরে আমাকে উপরে 4 তলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি, ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটের প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট বললো। ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে হচ্ছে ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকতে দেখাবো। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বললো স্যার আমি এখানে আছি, যদি আমাকে মেরে ফেলে। তাই বললাম তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না। তুমি কই ছিলাম? ও বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজার। ও আমাদের আবার মেস সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছি। বাট ওই সময় আমি ওকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কিভাবে আসলে। এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি না। তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস দরবার কি হয়েছে তুমি জানো? ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম, আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না? বললো না স্যার আমি তো পালা এখানে লুকায় আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না, ছোট করে। এর মধ্যে দেখলাম যে 2টা কি 2:30টার দিকে দেখলাম কে যেন আসতেছে। ওর মধ্যে ও আবার বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন। ওর বাইরে বেসিনের সামনে দিয়ে বসি। তো দেখলাম পিছনে কে যেন আসতেছে, ও বেরোয় গেল। দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে। কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে অনেক জামান আছে, আমাকে মারে নাই কেন, এই নিয়ে ওদের কিছু হচ্ছে, আমি তখন বলছি। আর আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি। এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। ওকে দেখে আমি দেখলাম ওদের ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি যখন সিঙ্গেল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। তো আমি জিজ্ঞেস কোথায় যাচ্ছ? বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে যাবে না, তহিদ যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বলে না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি। এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে আমি হাঁটতে পারছি না। আমি দেখলাম সে একটু খোলায় খোলায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ওই ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আর ইন্না লিল্লাহি রাজিউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায়নি। আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, ছোট শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম,
ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি ভিডিওতে তাকে, কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম। যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন। যে আমি কি করতে হবে বললো যে আপনি দৌড়ে দাঁড়ায় করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ায় আরো জোরে জোরে করেন। এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি, তখন দেখি যে হলো সব সৈনিক ভরা, আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে আসলো যে এই শালা এখনো মরে নাই কেন। সবাই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। তো যাক, এর মধ্যে আমি একদম নিথর হয়ে আছি। আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই, দেখি আমার যে একজন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু, যে আমার স্যারকে মানিস না বা কিচ্ছু বলছে না। যাক, এটা বোধহয় আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই স্যার কেউ তোরা মারবি না। কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটাঘাটে নিয়ে চল। কিছু তো নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আবার কে যেন বললে গাড়িতে কর, বলে আবার ঘোরালো। আবার গাড়ির কাছে বলে সারা অনেক পাদেরও চড়ছে, সারাকে লাখটাই নিয়ে যায়। আবার আমাকে ঠেলে ওটা দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে। ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কড়াগাড়ি নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না। কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা বললে কটাগাড়ি নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছে না। দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে এসে এরা দাঁড়াই দিয়ে বললো এই স্যারকে কেউ মারবি না। বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ওই আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে কটাঘাটে যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি চলে নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে। আমি তখন মাথা আমার ঘুরছে। আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কটারঘাট। তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওর সাথে দৌড়ে কটারঘাটে গেলাম। কটারঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কটারঘাটে ঢোকালো। ওই কটারঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবে, ওই এলাই ভাবি ছিল, আর অনেকেই ওই কটারঘাটের মধ্যে ভর্তি সবাই ছিল। তো আমাকে এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসায়, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করলেন। আমি তখন খুব ঘামতেছিলাম।
কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বা কে, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি কিছুই বলি নাই। অনেকে হয়তো অনেকে আমার উপর রাগ করবে, সে আঙ্কেলরা যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি? আমি বলি নাই ওই সময় কোটাগারের মধ্যে। যাই হোক এইভাবে করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালে 4টা সাড়ে 4টার দিকে ওই এর মধ্যে আমি এলাকা সহ আরো অনেককে যারা ভাবছি বলছেন আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাইনি। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তো আমি কিন্তু ওই কোটাগারে সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারের কাউকে পাইনি। তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম। বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল। তারপরে অনেক ঘটনা আছে। এটা হচ্ছে মোটামুটি ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে বলছি যাতে সময় বেশি নষ্ট না হয়। তো যদি একটু আগে কি প্রশ্ন করে বলছিল আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? বাইকটার আওয়াজ একটু কম শোনা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি জায়গা থেকে বসে কথা বলি। আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্স শুনে আমরা সবাই খুব এনলাইটেন্ড হলাম। কারণ আসলে আপনার মেনশন করা অনেক ঘটনাগুলো আমরা অনেক অন্যভাবে শুনেছি হচ্ছে আর্মির যে ইনভেস্টিগেশনটা হয়েছিল সেই মারফত। আমাদের অনেক আঙ্কেলদের কথা, মানে আপনি যাদের নাম মেনশন করেন, হ্যাঁ, ওনার ফ্যামিলি আছে এখানে।